ওর বাপ বা নির্জন সবাইকে নিয়ে ঠেকাতে পারলে ঠেকাবে। তবে এখন এই নিলয়ের সম্পর্কে সন্দেহটাই দিন দিন বেড়েই চলেছে। এই নিলয়ের মতো ছেলেকে এই ছেলে কিভাবে চেনে, তাও ডিরেক্ট ভাই ভাই করে ডাকছিল। আবার নিলয় এমন ভাব দেখাচ্ছিল তখন যে ছেলেটাকে চিনেই না সে। তবে নিলয়ের পেছনে এত সিকিউরিটি লাগিয়েও এখনো পর্যন্ত কোনো তথ্য পায়নি সে, কারণ এই কয়দিন নিলয় বন্ধুদের সাথেই বেশি ছিল, বাইরে খুব একটা যায়নি। রাতের বেলায় নিবিড় বাড়ি ফেরে, বন্ধুদের কাছে না, নীরাকে নিয়ে যে বাসায় উঠেছে সেখানে। আজ খুব একা মনে হচ্ছে নিজেকে। চারপাশে তাকালে রাজ, রুশান, নিলয়, তাকে নিয়ে সবসময় ফান করা সেই তুষার, আর কেউ পাশে নেই। এক মুহূর্তের জন্যও মনে হলো একসময় বন্ধুত্বগুলো এভাবেই হারিয়ে যাবে সংসার নামক একটা নীতির চাপে। সবচেয়ে বেশি মনে পড়ছে নীলার কথা, যেখানে দিনে বেশ কয়েকবার তাদের কথা হতো, ছাদে এসে দেখা করার আবদার থাকতো, সেখানে আজ প্রায় 2 দিন কোনো খোঁজ নেই। নীরা তার কাছে এগিয়ে এসে নিবিড়ের গালে হাত রেখে বলে, তোমাকে এমন বিষণ্ণ একদম ভালো লাগে না। অনেক কষ্টে তোমার জন্য আজ খিচুড়ি ও মাছ ভাজা করেছি, চলো দুজন মিলে খেয়ে নেই। নিবিড় আবারও বিরক্তিকর ভাবে নীরার হাতটা সরিয়ে বলে, বাইরে থেকে খেয়ে এসেছি আমি, খিদে নেই। বলেই পাশের রুমে চলে গেল সে। নীরা সেখানে যেতে চাইলে নিবিড় বলে, যদি ভেবে থাকো একসাথেই এই বাড়িতে আছি দেখে একসাথেই থাকতে হবে, তাহলে সেই ভাবনাটা বাদ দাও। তুমি আমার সংস্পর্শেও আসার চেষ্টা করবে না। বলেই দরজা বন্ধ করে ভেতরে গিয়ে শুয়ে পড়লো নিবিড়। নীরা একটা নিঃশ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল সেখানে। কেটে গেল আরো কয়েকদিন। ওদিকে পিন্টু একটা বিষয় নিয়ে খুব ভাবছে যে নিলয়কে ছেলেটা ছবি পাঠালো আর সব প্রমাণ দেখালো, তাও ছেলেটার সম্পর্কে নিলয়ের কোনো মাথা ব্যথা নেই। নিলয় তো এমন ছেলে না, সে শত্রু পছন্দ করে না, পছন্দ করে শত্রুর তাজা রক্ত। তাহলে ওই ছেলেটার ব্যাপারে এত খামখেয়ালি করছে কেন? যার কারণে নিলয়ের সাথে দেখা করলো আজ, কিন্তু নিলয়ের মাঝে বিষয়টা নিয়ে কোনো সিরিয়াস ভাব দেখা গেল না। মুখে বলছে শুধু সে দেখবে বিষয়টা। নিলয় টয়লেটে গেলে সুযোগ বুঝে নিলয়ের আড়ালে নিলয়ের ফোনে কিছু ছবি দেখতে পায় পিন্টু, যেখানে ওই ছেলেটা সহ আরো কয়েকটা ছেলে মিলে অনেকগুলো পিক। কখনো তারা আনন্দ করছে, কখনো কোথাও ঘুরতে গিয়ে পিক তুলছে, কখনো রুমে একসাথে সবাই গল্প করার সময় সেলফি। এমন অনেক ছবি দেখতে পেল সে। চুপচাপ ফোনটা আগের জায়গায় রেখে দিল পিন্টু। সে ভালোই বুঝতে পেরেছে এবার বিষয়টা, এই কারণে নিলয় বারবার বিষয়টা এড়িয়ে যাচ্ছে। এবার এই নিলয়ের আশা ছেড়ে দিয়ে সে নিজে কিছু করতে হবে। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। কাছের মানুষকে আঘাত করাটা নিলয়ের জন্য কষ্টসাধ্য হলেও রুশান পিন্টুর কেউ না। নিলয় ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে পিন্টু বসে আছে চুপচাপ। নিলয় একটা টাওয়াল নিয়ে হাত মুখ মুছে ফোন ও মানিব্যাগ হাতে তুলে নিল। নিলয় চলে যাওয়ার জন্য পা বাড়ালে পিন্টু ডেকে বলে, ভাই খেয়ে যাবেন না? দুপুরবেলায় না খেয়েই চলে যাবেন? বলেই উঠে নিলয়ের পাশে পাশে আগাতে লাগলো পিন্টু। পিন্টুর কাঁধে হাতের তালু স্পর্শ করে নিলয় বলে, সময় নেই আজ, আর তোমাকে যেভাবে বলেছি সেভাবেই করবে সব। এ মাসের আর 5 দিন বাকি আছে, সামনের মাস থেকে আবার কাজে লেগে পড়তে হবে। এই কয়দিন একদম চুপচাপ গা ঢাকা দিয়ে থাকবে, আর সব জায়গায় টিমগুলো প্রস্তুত রাখবে। কোনো সমস্যা হলে আমায় ইনফর্ম করবে। বলেই সামনের দিকে এগিয়ে গেল নিলয়। রাস্তায় এসে মুখে মাস্ক টেনে পরে নিয়ে একটা গাড়ি ডেকে উঠে গেল সে। রাস্তার অপর পাশে একটা লোক কয়েকটা পানির বোতল নিয়ে বসে আছে বিক্রি করবে বলে। নিলয় চলে যাওয়া অবধি আর চোখে বারংবার নিলয়ের দিকে তাকাচ্ছিল সে। নিলয় চলে যাওয়ার 5-10 মিনিট পর সেই পানিওয়ালা লোকটা মোবাইল বের করে কার সাথে যেন কথা বলে পানির বোতলগুলো নিয়ে উঠে সেখান থেকে চলে যায়। একটু পর ওই বাড়ির সামনে একটা বাইক এসে থামে। পার্সেল হাতে একজন ডেলিভারি বয় গেটে টোকা দিয়ে দারোয়ানকে বলে বাড়ির মালিককে ডেকে আনতে, সে সাইন করে পার্সেলটা রিসিভ করতে হবে। দারোয়ান 1 মিনিট দাঁড়াতে বলে ভেতরে গিয়ে পিন্টুকে ডেকে নিয়ে আসে। পিন্টু গেটের বাইরে এসে লোকটার সামনে দাঁড়ালে লোকটা বলে, আপনার নামে একটা পার্সেল ছিল। পিন্টু কিছুটা ভেবে বলে, আপাতত আমার নামে কোনো পার্সেল আসার কথা ছিল না। ছেলেটা বলে, স্যার আপনার নাম রাসেল না? পিন্টু একটু গম্ভীরভাবে বলে, পিন্টু আমার নাম। এবার ছেলেটা একটু অপরাধবোধের ভাব প্রকাশ করে বলে, সরি স্যার, ছোট্ট একটা মিস্টেক ছিল। এখানে লেখা ছিল 32 নাম্বার বাসা, আমি ভুলে উল্টো মনে করে 23 নাম্বারে চলে এসেছি। পিন্টু আঙুলের ইশারা করে বলে, মাথায় সমস্যা? ছেলেটা আবারও বলে, আই এম রিয়েলি সরি স্যার, বিরক্ত করার জন্য দুঃখিত। সেই সময়টায় সেখান দিয়ে ধীরগতিতে একটা সিএনজি পার হয়। ভেতর থেকে একজন লোক কয়েকটা ছবি তুলে নিয়ে যে যার মতো চলে যায় সেখান থেকে। বিকেলের মাঝে মাঝে সব তথ্য রাজের কাছে পৌঁছে যায়। রাজ ল্যাপটপ হাতে নিয়ে বসে রুমের দেওয়ালের সাথে হেলান দিয়ে দেখে একটা ছেলের ছবি, নাম পিন্টু, বয়স 24, স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। তার নিচে লেখা নিলয়কে ফলো করার মুহূর্তে দেখতে পায় ওই ছেলের বাসায় নিলয় গিয়ে প্রায় ঘন্টাখানেক সময় পার করেছে। এরপর আবার বেরিয়ে চলে যায়। আজ কয়েকদিন পর নীলার সাথে কথা হলো নিবিড়ের। এই কয়দিন ধরে বুকে চাপা কষ্টটা যেন কিছুটা হালকা হলো আজ, কিন্তু এখন যেন তা আবারও ক্রমশ বেড়েই চলেছে। নিবিড় বারংবার বললে বিকেলে দেখা করবে বলেছে নীলা। সেই তাদের পুরনো চেনা বড় দিঘির পাড়টায়, সেখানে বসে বাদাম খাওয়ার সাথে আড্ডা দিত দুজন। প্রতিদিন বিকেলে জায়গাটা অন্যরকম একটা সৌন্দর্য ফুটে ওঠে। সেই সাথে ফুরফুরে বাতাসের সাথে সব মিলিয়ে সুন্দর একটা মুহূর্ত কেটে যায়। নীলা আগে থেকেই এসে বসে থাকে সেখানে। নিবিড় আসছে দেখতেই বসা থেকে উঠে দাঁড়ায় সে। নিবিড় দ্রুত পায়ে এগিয়ে আসছে তার দিকে। দেখে মনে হচ্ছে দ্রুত পায়ে না গেলে নীলার কাছে
কাছে পৌঁছতে পারবে না সে। নীলা কিছু বুঝে ওঠার আগেই নিবিড় এসে খুব শক্তভাবে জড়িয়ে ধরে তাকে, যেন এই কয়েকদিন না দেখেই আজ হুট করেই তার প্রাণ ফিরে পেল। কিছুক্ষণ ওভাবেই শক্ত করে ধরে রাখে নিবিড়। কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হাতেই নীলা ধীরে ধীরে নিজেকে নিবিড়ের থেকে ছাড়িয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। নিবিড়ের আচরণগুলো যেন আজ বাচ্চাদের মতো দেখাচ্ছে। নীলা দুই গালে হাত রেখে বলে, কেন এই কয়েকদিন একটুও কথা বলনি তুমি? কত মিস করেছিলাম জানো, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে মরে যাব আমি। নীলারও যেন খুব ইচ্ছা করছে নিবিড়কে জড়িয়ে ধরে অশ্রুজনে নিবিড়ের বুক ভিজিয়ে দিতে। ইচ্ছা করলেও নীলা নিজেকে কিছুটা শক্ত করে নিবিড়ের দুই হাত সরিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন করে, কেন ডেকেছ? নিবিড় কোনো সংকোচ ছাড়াই বলে, তোমাকে দেখতে ইচ্ছা হচ্ছিল। নীলা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে কন্ট্রোল করে আবার বলে, দেখা শেষ হয়েছে? নিবিড় কারণ ভাবে বলে, এভাবে বলছো কেন? তুমি কি সাধারণ কিছু যে একবার দেখলেই দেখা হয়ে যাবে? আমার কাছে নীলা একটা মুগ্ধতার নাম, যা যুগ যুগ চেয়ে থাকলেও মুগ্ধতার শেষ খুঁজে পাবো না। নীলা এবার ঝাঁঝালো গলায় বলে ওঠে, আর কত নিজের সাথে জড়াবে আমাকে? তার চেয়ে ভালো মেরে ফেলো। আমিও তো মানুষ, তাই না? কষ্ট তো আমারও হয়। নিবিড় আবার নীলার দুই গালে হাত রেখে কপালের সাথে কপাল লাগিয়ে বলে, কারোর কষ্ট হবে না, চলো দুজন মিলে দূরে কোথাও চলে যাই, সেখানে আর কোনো ঝামেলা থাকবে না। নীলা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, যথেষ্ট হয়েছে, আর না। কোথায় যাবে তুমি? নিজের সন্তানকে ফেলে যেতে পারবে? তুমি এখন একা না, অন্য কারোর মাঝে তোমার সন্তান বড় হচ্ছে, এটা কেন বুঝতে পারছো না তুমি? নিবিড় এবার হতাশার দৃষ্টিতে চেয়ে বলে, নীলা তুমি কি আমায় একটুও ট্রাস্ট করো না? নীলা এবার চোখের পানি মুছে স্বাভাবিকভাবে বলে, নিবিড় তুমি চলে যাও প্লিজ, এভাবে আমার একটুও ভালো লাগছে না। হয়তো আবারও কয়েকদিন ঘুমাতে পারবো না। কষ্টটা কতটা তীব্র তা আমিও জানি, তবুও আমাদের উচিত পরিস্থিতিকে মানিয়ে নেওয়া। তোমার উচিত নিজের সন্তানের প্রতি খেয়াল রাখা, আর যত তাড়াতাড়ি পারো নীলাকে বিয়ে করে নিও। বলেই উল্টো ঘুরে হাঁটা ধরল নীলা। আজ খুব প্রস্তুতি নিয়ে এসেছিল সে, নিবিড়ের সামনে একটুও দুর্বল হবে না। বাট সে পারল না শক্ত থাকতে, পারল না তার আবেগকে কন্ট্রোল করতে। চলে যাচ্ছে সে। নিবিড় পেছন থেকে ডেকে বলে, চলেই তো যাচ্ছ একা ফেলে? অন্য কারো বোঝা মাথায় নিয়ে তুমিহীনার প্রতিটি দিন, প্রতিটা রাত কিভাবে কাটে তা শুধু আমিই জানি। নীলা শুনলেও আর পেছন ফিরে তাকালো না, কারণ পেছন ফিরলেই আবার মায়া বেড়ে যাবে। রাতে নিবিড়কে বাসায় ফিরতে দেখে দ্রুত ফ্যানের সাথে ওড়নাটা বাঁধে নীরা। একটা চেয়ারে দাঁড়িয়ে তার গলায় পরিয়ে রেখে অপেক্ষা করতে থাকে নিবিড় ভেতরে আসার জন্য। চেয়ারে দাঁড়িয়ে তা গলায় পরিয়ে রেখে অপেক্ষা করতে থাকে নিবিড় ভেতরে আসার জন্য। নিবিড় দরজা খুলে ভেতরে আসতেই নীরা পায়ের তল থেকে চেয়ার সরিয়ে দেয়। ফাঁস লেগে অদ্ভুত শব্দ করতে থাকে সে। নিবিড় দৌড়ে এসে নীরাকে ধরে নিচে নামায়। নীরা কান্নার ভাব ধরে বলে, কেন বাঁচালে আমায়? মরে গেলেই তো তুমি মুক্ত হয়ে যেতে, ওই নীলামিটার কাছে চলে যেতে পারতে, কেন বাঁচালে আমায়? নিবিড় কিছুই বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। কিছুক্ষণ শান্ত থেকে বলে, এসব পাগলামি কেন করছো? তোমার উদ্দেশ্যটা কি আমাকে ক্লিয়ারলি বলবে প্লিজ? নীরা কেঁদে কেঁদে বলে, ওই নীলামিটার কাছে কেন গিয়েছো তুমি? কেন তাকে জড়িয়ে ধরেছিলে? তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? আমি সব জানি। কেন আমাকে রেখে অন্য মেয়ের কাছে যাবে তুমি? আমাকে তো একটি বারও জড়িয়ে ধরনি, তাহলে কেন আমাকে এখন মরার হাত থেকে আবার বাঁচালে? কেন? বলেই কাঁদতে কাঁদতে নিবিড়কে জড়িয়ে ধরল নীরা। কাঁদতে কাঁদতে আবারও বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নিবিড়। আমি, তুমি, তোমার সন্তান, তিনজন মিলে একসাথে বাঁচতে চাই আমি। নিবিড় মূর্তির ন্যায় চুপচাপ হয়ে আছে। মনে মনে একটাই প্রশ্ন, ছোটবেলা থেকেই কেন বিপদ আমার পিছু ছাড়ে না? সবসময় কেন আমার প্রিয় মানুষগুলোর থেকে আমার দূরে থাকতে হয়? রাতে গাড়ি নিয়ে বের হয়েছে রুশান, পাশে তার সহকারী আজিম। ট্রাফিক সিগন্যালের লালবাতি জ্বলে উঠতেই আশেপাশে সব গাড়ি দাঁড়িয়ে গেল। রুশানও ব্রেক করে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে রইল সেখানে। এর মাঝে গাড়ির দুই পাশে দুইটা বাইক এসে দাঁড়ায়। পিন্টু হাত দিয়ে গ্লাসে টোকা দিলে রুশান গ্লাস নামাতেই স্প্রে জাতীয় কিছু একটা নাকে আসতে জ্ঞান হারায় দুজন। বাইকে দুজন দুজন করে চারজন ছিল। পিন্টু নেমে গাড়িতে উঠে পড়ে। বাকি তিনজন গ্রিন সিগন্যাল পেতেই বাইক নিয়ে চলে যায় সেখান থেকে। পিন্টু গাড়িতে বসে রুশানকে একপাশে সরিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে চলে গেল সেখান থেকে। কাজটা এতই দক্ষতার সাথে করা হয়েছে যে আশেপাশের কারোরই নজরে আসলো না। মহাসড়ক ছেড়ে একটা নির্জন রাস্তায় গাড়ি নিয়ে গেল পিন্টু। চুপচাপ ড্রাইভিং করছে, আর পাশে জ্ঞান হারিয়ে পড়ে আছে রুশান ও তার সহকারী আজিম।